আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মাসিকের কতদিন পর সহবাস করলে সন্তান জন্ম হয়। একজন নারীর শরীরে দুইটি ওভারি বা ডিম্বাশয় থাকে। প্রত্যেক মাসে যে কোনো একটি ডিম্বাশয় থেকে ডিম্বাণু বেরিয়ে আসে এবং এই ডিম্বাণুটি বেরিয়ে আসে ফ্যালোপিয়ান টিউবে, এবং এই ফ্যালোপিয়ান টিউবে যদি শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন হয় তাহলে সন্তান জন্ম হয়, এবং যদি শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন হয় না তাহলে কি হয়, জরায়ুতে এন্ডোমেট্রিয়াম বা একটি প্রলেপ থাকে, যেটি ভেঙে নিচের দিকে আসে এবং রক্তকরণ হয়। এটি মাসে মাসে হয় এবং একেই মাসে মাসে ঋতুস্রাব বলা হয় বা মাসিক বলা হয়। একটি কথা মনোযোগ দিয়ে শুনবেন, মহিলাদের শরীরে শুক্রাণু কিন্তু 3 থেকে 5 দিন বেঁচে থাকতে পারে, কিন্তু ডিম্বাণু যেটি বেরিয়ে আসে ডিম্বাশয় থেকে সেটি কিন্তু মাত্র 24 ঘন্টা বেঁচে থাকে। তাই ডিম্বাণু বের হয়ে আসার আগে ওভুলেশন, যেটি ডিম্বাশয় থেকে যে ডিম্বাণু বের হয়ে আসে এটাকে বলা হয় ওভুলেশন। তাই ওভুলেশনের আগেও চেষ্টা করতে হবে যাতে শুক্রাণুটি মহিলার শরীরে গিয়ে বসে থাকে এবং ডিম্বাণুকে স্বাগত জানায়, কারণ শুক্রাণু বেশি দিন বেঁচে থাকতে পারে মহিলাদের শরীরে। এবং এই যে ডিম্বাণু বের হয়ে আসে বা এই যে 3 4 দিন 5 দিন যে বেঁচে থাকে এইগুলোকে বলা হয় ফার্টাইল উন্ড। তো এখন আপনি মহিলাদের মধ্যে ফার্টাইল উন্ড বুঝবেন কি করে? তো প্রথমে বলে নেই যে মাসিকের দৈর্ঘ্য কিভাবে আপনি ক্যালকুলেট করবে বা কিরকম আপনি হিসেব করবেন। অনেক মহিলা আছে যারা মাসিকের হিসাবটা বুঝে না, তো সেটা বোঝা অনেক জরুরি। ধরে নিন আপনার মাসিক হয়েছে 1 তারিখ এবং মাসিক শেষ হয়েছে 7 তারিখ, তো শেষ হওয়ার তারিখটা লাগবে না, এবং পরের মাসে বা এই মাসে ধরে নিন আপনার আবার মাসিক হয়েছে 29 তারিখ, তাহলে 29 তারিখ থেকে 1 তারিখের যে পার্থক্য, যে দিন বের হয়ে আসবে সেটাই হচ্ছে আপনার মাসিকের দৈর্ঘ্য। তো এখন আমরা আসব যে ফার্টাইল উইন্ডো ক্যালকুলেশন। আপনি কিভাবে বুঝবেন যে আপনার ফার্টাইল উইন্ডো কবে কবে বেশি চেষ্টা করবেন? তাহলে ধরে নিন আপনার মাসিক হয়েছে 1 তারিখ, তাহলে 8 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত হচ্ছে আপনার ফার্টাইল উইন্ডো। এই সময়ে প্রেগনেন্ট বা গর্ভধারণ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এই সময় আপনারা চেষ্টা করতে পারেন। আমি আরও একবার বলে দিই, প্রথমে বলবো কিভাবে আপনি হিসাব করবেন আপনার মাসিকের দৈর্ঘ্য, এরপরে আমি বলবো ফার্টাইল উইন্ডো আপনার কখন কিভাবে বুঝবেন। তো যদি ধরে নিন আপনার 1 তারিখ মাসিক হয়েছে এবং 7 তারিখ শেষ হয়েছে, তাহলে শেষ হওয়ার তারিখটা লাগবে না, এবং আবার যদি আপনার মাসিক হয় 29 তারিখ বা 30 তারিখ, তো 29 তারিখ বা 30 তারিখ থেকে যে 1 তারিখ, তার যে পার্থক্য রয়েছে এই দিনটাই হচ্ছে আপনার মাসিকের দৈর্ঘ্য। এখন বলবো ফার্টাইল উইন্ডো। ফার্টাইল উইন্ডো মানে এই সময় যদি আপনারা চেষ্টা করেন তাহলে গর্ভধারণ হওয়ার যে চান্স সেটা সবচেয়ে বেশি। তাহলে ফার্টাইল উইন্ডো আপনি কিভাবে বুঝবেন আপনার কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ফার্টাইল উইন্ডো? যদি আপনার মাসিক হয়েছে 1 তারিখ, তাহলে 8 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত হচ্ছে আপনার ফার্টাইল উইন্ডো। এই সময় আপনারা বেশি চেষ্টা করতে পারেন, তাহলে গর্ভধারণ হওয়ার সম্ভাবনা এই সময় কিন্তু সব থেকে বেশি থাকে। আরও একটি উপায় হচ্ছে, প্রতি মাসে মেয়েদের সাদাস্রাবের 4টি অবস্থা থাকে। প্রথম অবস্থায় কি হয়, মাসিকের রাস্তা ঠিক মাসিকের পরে এই মাসিকের রাস্তা শুকনো থাকে। এই সময়ে গর্ভধারণের সম্ভাবনা অনেক কম থাকে, প্রায় 0.3% থাকে। দ্বিতীয় অবস্থায় কি হয়, মাসিকের রাস্তা অল্প ভেজা মনে হয় কিন্তু কোনো ধরনের সাদাস্রাব থাকে না, বা হাত দিলেও মনে হয় না সাদাস্রাব আছে। এই অবস্থায় কিন্তু গর্ভধারণের সম্ভাবনা অনেক কম থাকে, অলমোস্ট 1.3% থাকে। তৃতীয় অবস্থায় মাসিকের রাস্তায় ঘন আঠালো সাদাস্রাব থাকে, কিন্তু এই অবস্থায় কিন্তু সম্ভাবনা অনেক কম থাকে, অনলি 2.5% থাকে। কিন্তু চতুর্থ অবস্থায় কি হয়, মাসিকের রাস্তায় পাতলা পিচ্ছিল শৈচ্য সাদাস্রাব থাকে, যেগুলো কিন্তু আঙ্গুল দিয়ে এরকম টেনে লম্বা করা যায়। তো এই অবস্থায় যদি চেষ্টা করেন তাহলে কিন্তু অনেক বেশি সম্ভাবনা থাকে, কারণ এই অবস্থায় 28 থেকে 30% সম্ভাবনা থাকে, গর্ভধারণ করার সম্ভাবনা থাকে। তাই এ সময় আপনারা বেশি চেষ্টা করতে পারেন। এছাড়াও মাসিক হওয়ার আগে সাদাস্রাব হতে পারে, কিন্তু এটার কিন্তু গর্ভধারণের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তৃতীয় পদ্ধতি হচ্ছে শরীরের তাপমাত্রা মাপা। মাসিকের সময় বা মাসিকের পর শরীরের তাপমাত্রা কিন্তু অল্প কম থাকে, কিন্তু যখন ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের হয়ে আসে তখন কিন্তু শরীরের তাপমাত্রা অল্প বেড়ে যায়, কিন্তু আপনি সাধারণত এটি বুঝবেন না। কিন্তু যদি আপনি নিয়মিত শরীরের তাপমাত্রা মাপেন তাহলে আপনি সেটা বুঝতে পারবেন, এবং এটি দীর্ঘ 3 দিন থাকে। এই সময়ে কিন্তু আপনারা চেষ্টা করতে পারেন, এই সময়ে কিন্তু গর্ভধারণ
করার সম্ভাবনা সব থেকে বেশি। কিন্তু একটা কথা মনে রাখবেন, ঘুম থেকে ওঠার পরে কিন্তু তাপমাত্রা মাপতে হবে। ঘুম থেকে ওঠার পর বিছানায় থাকা অবস্থায় কিন্তু তাপমাত্রা মাপতে হবে, এবং তাপমাত্রাটি আপনারা জিহ্বার নিচে থার্মোমিটার দিয়ে মাপতে পারেন। সব থেকে ভালো যদি আপনারা জিহ্বার নিচে থার্মোমিটার দিয়ে মাপেন। এছাড়াও আরো একটি পদ্ধতি আছে, ওভুলেশন প্রেডিক্টর কিট। এটা কিন্তু প্রেগনেন্সি কিটের মতোই। ওভুলেশনের আগে, মানে ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের হওয়ার আগে মহিলাদের শরীরে এলএইচ হরমোনটা বেড়ে যায়। এবং যদি আপনি এই কিটের দ্বারা পরীক্ষা করেন, তাহলে আপনি দেখবেন যে এলএইচ হরমোনের মাত্রা বেড়ে যায়। তখন আপনি বুঝতে পারবেন যে 1-2 দিনের মধ্যেই ওভুলেশন হবে, এবং এই সময়ে আপনারা বেশি চেষ্টা করতে পারেন। এছাড়াও কিছু মানুষ এটাও মনে করে যে সহবাসের পরে কোমরের নিচে বালিশ দিয়ে যদি রাখে, উঁচু করে রাখে, তাহলে শুক্রাণুগুলো জরায়ুর দিকে গতি করবে বা জরায়ুর দিকে যাবে। কিন্তু এটার কোনো বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নেই। এছাড়াও কিছু মানুষ লুব্রিকেন্ট বা পিচ্ছিল পদার্থ ব্যবহার করে থাকে। এগুলোতে কিন্তু স্পার্মিসাইডাল বা কিছু বস্তু থাকে, যেগুলো কিন্তু শুক্রাণুর যে গুণগত মান আছে সেটা নষ্ট করে দেয়। তাই এগুলো ব্যবহার করা যাবে না। আমি যেগুলো বললাম এগুলো পদ্ধতি আপনারা মেনে চলতে পারেন, এবং এগুলো মেনে চলার পরও যদি গর্ভধারণ হচ্ছে না, তাহলে কিন্তু আপনি একজন ডাক্তারের পরামর্শ নিতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আমার এই চ্যানেল যদি আপনি প্রথমবার এসেছেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।